বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। হাইকোর্টের রায়, গণভোটের বিধান পুনর্বহাল। কায়রোতে D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাল মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা। অংশ নেবেন বেশ কয়েকটি বৈঠকে। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে 5 কার্যদিবসে কমিটি গঠন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। এবং মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তরের জনজীবন। বিপাকে ছিন্নমূল মানুষ। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড 9.1 ডিগ্রি সেলসিয়াস। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেই সঙ্গে ফিরল গণভোটের বিধান। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে সংবিধানের ৫০ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলে এই রায় ঘোষণা করেন। রায়ের মূল অংশ পাঠ করেছেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব। রায় পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধান হলো আমাদের সর্বোচ্চ আইন, 7 অনুচ্ছেদ হলো এর ধ্রুবতারা। গত 19 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের ৫০ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। কায়রোতে 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাল মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের বেশ কয়েকটি পার্শ্ব বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রস্তুতি চলছে। D8 হল অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, যা ডেভেলপিং 8 নামেও পরিচিত। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার জন্য এই জোট গঠন করা হয়। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং কমিশন গঠনের সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায় অন্তর্বর্তী সরকার, এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। সেই অনুযায়ী বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। সদস্যের সংখ্যা 5 থেকে 9 জন হতে পারে। সদস্যদের মধ্যে থাকবেন সশস্ত্র বাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত বিচারক ও পুলিশ সদস্য। রাজধানীর মিরপুর থানার সিয়াম হত্যা মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার জামিন প্রশ্নে জারি করা রুল 1 মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মাহবুব আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন। গত 12 ডিসেম্বর মাহবুব আলীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। গত 15 সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। খুলনা হানাদার মুক্ত দিবস আজ। 1971 সালের 16 ডিসেম্বর বাঙালির বিজয় অর্জিত হলেও পাক বাহিনীর কবল থেকে খুলনা মুক্ত হয়েছিল 17 ডিসেম্বর। এদিনের শিরোমণি এলাকায় মুক্তি সেনাদের কাছে 3000 পাক বাহিনী আত্মসমর্পণ করে। খুলনা থেকে শঙ্কর কুমার বিষ্ণুর তোলা ছবিতে বাবুল আক্তার রিপোর্টে দেখুন বিস্তারিত। মুক্তিবাহিনীর তুমুল আক্রমণে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে 9 ডিসেম্বর নোয়াপাড়া হয়ে খুলনার দিকে আসে পাক হানাদার বাহিনী। ট্যাঙ্ক, কামান, সাজোয়া বহর আর গোলাবারুদ সহ খুলনার শিরোমণি, স্ট্যান্ড গেট ও ফুলবাড়ি গেট এলাকায় ঘাঁটি স্থাপন করে তারা। যখন পাক হানাদার বাহিনী যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের সাথে টিকতে না পেরে যশোর ক্যান্টনমেন্ট তারা ছেড়ে খুলনা অভিমুখে রওনা হয় এবং নোয়াপাড়া হয়ে আপনার ইস্টার্ন গেট, আলিম গেট পার হয়ে এদিক দিয়ে এসে এখানে শিরোমণি
এবং ফুলবাড়ি গেটে রসু খানের ভাটা বলে একটা বিরাট বড় জায়গা ছিল, এই জায়গায় তারা ঘাঁটি স্থাপন করা এতদল অঞ্চলে একে একে তারা গোটা এলাকা দখল করে নিয়ে নির্যাতন চালায় সাধারণ মানুষের উপর। নির্বিচারে গুলি করে মারতে থাকে নিরীহ এই বাঙালিদের। প্রাণ বাঁচাতে তারা ঘর বাড়ি ফেলে চলে যায় পার্শ্ববর্তী ভৈরব নদীর ওপার। এক পর্যায়ে জনশূন্য হয়ে পড়ে এই এলাকা। আমরা যেখানে দাঁড়ায় আছি এইখানে একটা গোডাউন আছে, এই গোডাউনে নারী এবং পুরুষ আইনা এখানে আটকাই রাখতো এবং টর্চিং করতো। সেইখানে ছিল একটা টর্চার সেল, তারা মহিলাদের বিভিন্ন নির্যাতন করে এবং পুরুষদের পরে অত্যাধিক অত্যাচার করে। এই জন্য এলাকার সমস্ত লোকজন তাদের ভয়ে, পাকিস্তানি সেনাবাহিনীর ভয়ে এখান থেকে পালিয়ে যায়। 12 ডিসেম্বর সকালে হঠাৎ করে পাক সেনাদের এই ঘাঁটিতে চারিদিক থেকে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। মিত্র বাহিনী ও মুক্তি সেনাদের সাঁড়াশি আক্রমণে দিশাহারা হয়ে শেষ পর্যন্ত পরাজিত হয় পাক বাহিনী। 17 ডিসেম্বর দুপুরে শিরোমণি এলাকায় 8 নং সেক্টর কমান্ডার মেজর মঞ্জু ও মিত্র বাহিনীর প্রধান KM সিংয়ের কাছে পাক বাহিনী আত্মসমর্পণ করে। এখানে পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে তারা পরাজিত হয় পাকিস্তানি সেনারা এবং পর্যায়ক্রমে তারা 17 তারিখে দুপুর পর এখানে সারেন্ডার করে। মোংলা বন্দর দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে যশোর ক্যান্টনমেন্টের পাক সেনারা। নোয়াপাড়া হয়ে তারা আশ্রয় নেয় খুলনা শিরোমণি সহ বিভিন্ন এলাকায়। যে কারণে 16 ডিসেম্বর বাঙালির বিজয় হলেও একদিন পরে বিজয়ের স্বাদ পান খুলনাবাসী। মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে স্মৃতি সংরক্ষণের দাবি এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, শিরোমণি, খুলনা। তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। চলছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 9.1 ডিগ্রি সেলসিয়াস। দিনে ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যা নামতেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা জেলা। গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করায় দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। সকালে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কনকনে ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না তারা। এদিকে ঘন কুয়াশা থাকায় সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা বাণী পাঠ করা হয়। বাণী পাঠ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, মিনিস্টার শ্রম আবুল হোসেন, তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রবাসীরা। উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ ইকবাল আক্তার সহ অনেকে। বাংলা প্রসঙ্গ। গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক ইউনিয়ন মৎস্যজীবী দলের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিজয় র্যালি ও আনন্দ শোভাযাত্রা হয়েছে। উপজেলার মৌচাক এলাকা থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার নেতৃত্ব দেন মৌচাক ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সম্মিলিত নাগরিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরও অনেকে। সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের কালিয়াকৈরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা বিএনপি সভাপতি ভিপি হেলাল উদ্দিনের আয়োজনে র্যালি বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আনামো ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান খোকন সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন। কেন্দ্রীয় বিএনপি শ্রম বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খানের আয়োজনে বাস টার্মিনাল থেকে একটি র্যালি বের হয় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজভী আহমেদ দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ তপন খান সহ অনেকে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। কাপ্তাই ব্যাটালিয়ন 41 বিজিবি সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। বিজিবি জানায়, মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। মুক্তিযুদ্ধের শহীদ বীর সন্তানদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীনতা। এতে উপস্থিত ছিলেন কাপ্তাই ব্যাটালিয়ন 41 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া সহ অনেকে। যশোরের অভয়নগরে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশা আমতলা স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রায় 2 শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন আশা নোয়াপাড়া অঞ্চলের RM প্রশান্ত চাকি, সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম, ইউপি সদস্য বাবুল সর্দার, আমতলা ব্রাঞ্চের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আব্দুস সালাম, স্বাস্থ্য সহকারী শারমিন সুলতানা, নূরজাহান খাতুন সহ অনেকে। সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের কালিয়াকৈরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা বিএনপি সভাপতি ভিপি হেলাল উদ্দিনের আয়োজনে র্যালি বের হয়ে ঢাকা টাঙ্গাইল সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আনম ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান খোকন সহ অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরী কদমতলায় রাত্রিকালীন শাহজালাল মেম্বার ক্রিকেট টুর্নামেন্টের খেলা হয়েছে। এর উদ্বোধন করেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ও শাহজালাল মেম্বার। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান, হাসনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ দুলাল, প্রেস ক্লাব নাগেশ্বরী সাংবাদিক মুসলিম উদ্দিন, সাংবাদিক মিজানুর রহমান মিন্টু ও জালাল আহমেদ রানা সহ অনেকে। ঢাকার ধামরাই হানাদার মুক্ত দিবস উপলক্ষে বানেশ্বর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট হয়েছে। এছাড়া বানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ফুল গাছের চারা রোপণ করেন থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপু, স্কলার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হাদি, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাসুম কবির সহ অনেকে। পরে ফুটবল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়া স্মৃতিপ্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। এতে অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, ম্যাচ পরিচালনা কমিটির আহ্বায়ক ইকবাল আহমেদ বেলাল, উপদেষ্টা মোহাম্মদ জামাল উদ্দিন সহ আরও অনেকে। প্রীতি ম্যাচে চ্যাম্পিয়ন হয় হাটহাজারী মাদ্রাসা একাদশ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মহান বিজয় দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। রাজধানীর মিরপুরে মাসুদুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাতিল গ্রুপের পরিচালক মাহফুজুর রহমান। এ সময় তিনি বলেন, একজন দক্ষ ভ্যাট পেশাজীবী পারে সঠিক ভ্যাট ব্যবস্থাপনার দ্বারা ব্যবসায়ের উন্নয়ন ও সরকারের সঠিক ভ্যাট প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করতে। ভ্যাট পেশার উন্নয়নে গাইডলাইন উপস্থাপন করবেন ভ্যাট বন্ধু আলিমুজ্জামান। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ভ্যাট কর্মকর্তা, ভ্যাট কনসালটেন্ট সহ আইনজীবীরা। ভ্যাট কনসালটেশন ও দেশের সর্বোচ্চ। শীত মানেই পিঠাপুলির ধুম, আর এজন্য অন্যতম অনুসর্গ খেজুরের গুড়। সুস্বাদু এই গুড় উৎপাদনে ধুম পড়েছে সিরাজগঞ্জে চলনবিলে। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে 700 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মির্জা আব্দুর রব বুলবুলের তথ্যছবিতে আরও জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বাংলাদেশের ঐতিহাসিক চলনবিলা অঞ্চলে ধুম পড়েছে খেজুরের গুড় তৈরির। ভোর হতেই গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে গুড় কারখানাগুলোতে। সেখানে জাল দিয়ে নিপুণ হাতে তৈরি করা হচ্ছে সুস্বাদু এই গুড়। কেজি প্রতি 250 টাকায় বিক্রি হচ্ছে খাঁটি গুড়। স্থানীয় চাহিদা মিটিয়ে যা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রাকৃতিক রস এখানে নির্ভেজাল, এখানে রিয়েল যেটা রস সেটা পাওয়া যায় এখানে। তার জন্য আমরা বন্ধু বান্ধব মিলে এখানে আসছি রস খাওয়ার জন্য। এখানে বিশেষ করে গুড় পাওয়া যায়, এটা অনেক ভালো, মানে মানসম্মত। এখানে কোনো ভেজাল নাই, নির্ভেজাল। 10-12 কেজি রস থেকে 1 কেজি গুড় হয়। আমাদের গুড়টা নির্ভেজাল, কেমিক্যাল মুক্ত। গুড়ের বছরের দাম একটু কম, যেহেতু অনেক জায়গায় ভেজাল দিতেছে, আমরা এই জন্য একটু সমস্যার মধ্যে আছি। আমরা ভেজাল না দিয়েও আমাদের গুড়ের দাম কম দেওয়া লাগে। আমার এই গুড়টা 350-400 টাকা কেজি বিক্রি করতে পারলে আমার একটু পারিশ্রমিকের ফল পাওয়া যায়। উপজেলার কৃষি অফিসের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে 50,000টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। এবার 27 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানায় কৃষি অফিস। এবছরে আমাদের ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে গাছি ভাইয়েরা রস সংগ্রহ করছে এবং এই রস দিয়ে তারা গুড় উৎপাদন করে অলরেডি তারা বাজারে বিক্রি করছে। তো আশা করছি যে আবহাওয়া আছে, এটা যদি ভালো থাকে আমাদের এবছরে 80 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী সহ সাধারণ মানুষ সিরাজগঞ্জে আসছেন গুড় কিনতে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। জানাবো খেলার খবর। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাদের সর্বশেরা ফুটবলারের নাম ঘোষণা করতে যাচ্ছে আজ। জমকালো এই আয়োজন অনুষ্ঠিত হবে কাতারের দোহায়, যেখানে ফুটবল বিশ্বের সেরা তারকারা অংশ নেবেন। ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের জন্য কয়েক সপ্তাহ আগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল। পুরুষদের মধ্যে বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন 11 জন খেলোয়াড়। এ নিয়ে নবমবারের মতো ফিফার বর্ষসেরা লড়াইয়ে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সর্বোচ্চ 4বার এই পুরস্কার জিতেছেন তিনি। তবে এবার মেসির তালিকায় থাকা নিয়ে বিতর্ক হয়েছে। এছাড়াও একই দিন ঘোষণা করা হবে নারী বর্ষসেরা ফুটবলারের নামও। তালিকায় রয়েছেন 16 জন। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার একবার। বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, হাইকোর্টের রায়, গণভোটের বিধান পুনর্বহাল। কায়রোতে D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাল মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা। অংশ নেবেন বেশ কয়েকটি বৈঠকে। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে 5 কার্যদিবসে কমিটি গঠন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। এবং মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তরে জনজীবন, বিপাকে ছিন্নমূল মানুষ। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড 9.1 ডিগ্রি সেলসিয়াস। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।